ডেটা সায়েন্টিস্ট শব্দটা শুনলেই কেমন একটা ফিউচারিস্টিক ব্যাপার মনে হয়, তাই না? তো যারাই ফিল্ডে আসতে চান তাদের জন্য ২০২৬ সালকে টার্গেট করে একটা কমপ্লিট রোডম্যাপ নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন শুরু করা যায়। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আমরা প্রতিদিন যে টেকনোলজি ব্যবহার করি, যেমন ধরুন নেটফ্লিক্সে ঢোকার সাথে সাথেই যে সিনেমা বা সিরিজের সাজেশনসগুলো আসে, কিংবা ধরুন অ্যামাজনে কিছু কেনার সময় ঠিক ওই প্রোডাক্টগুলোই চোখের সামনে আসে যেগুলো হয়তো দরকার ছিল। এমনকি আরও ভবিষ্যতের কথা যদি ভাবি, সেলফ ড্রাইভিং কার বা চালকবিহীন গাড়ি, যা কিনা আমাদের চলাফেরার ধারণায় বদলে দেবে। এই সব কিছুর পেছনে কিন্তু একটাই মূল শক্তি কাজ করছে, আর সেটা হলো ডেটা সায়েন্স। বলতে পারেন আমাদের চারপাশের আধুনিক প্রযুক্তিকে এটাই সম্ভব করে তুলেছে। ওকে, তাহলে আমাদের আজকের যাত্রার রোড ম্যাপটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব ডেটা সায়েন্স কীভাবে সব জায়গায় ছড়িয়ে আছে। তারপর এর ভিত্তি তৈরির জন্য কি কি লাগবে সেটা জানব। এরপর শিখব কিভাবে ডেটার ভেতরের আসল তথ্যটা বের করে আনা যায়। অ্যাডভান্সড লেভেলের জন্য কোন টুলসগুলো দরকার সেটাও দেখব। আর সবশেষে থাকবে কিভাবে এই ফিল্ডে নিজের ক্যারিয়ার শুরু করা যায় তার একটা গাইডলাইন। তো ডেটা সায়েন্স কিন্তু আসলে কোনো একটা নির্দিষ্ট বিষয় না। এটা হলো গণিত, প্রোগ্রামিং আর কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির জ্ঞান, এই সব কিছুর একটা দারুণ মিশ্রণ। আর এই পুরো জিনিসটার জ্বালানি কি জানেন? সেটা হলো বিগ ডেটা, মানে বিশাল পরিমাণ ডেটা যা বড় বড় কোম্পানিগুলো এখন ব্যবহার করছে। আচ্ছা, এবার আসা যাক ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির কথায়। যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে যেমন মজবুত ভিত্তি লাগে, ডেটা সায়েন্সের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। আর এই ভিত্তির জন্য সবচেয়ে জরুরি দুটো জিনিস হলো একটা সঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নেওয়া আর এর পেছনের দরকারি গণিতটা বোঝা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে দুটো নামই সবচেয়ে বেশি শোনা যায়, পাইথন আর আর। এখন প্রশ্ন হলো কোনটা শেখা উচিত। দেখুন, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাদের জন্য সাজেশন থাকবে পাইথন দিয়ে শুরু করা। কারণটা খুব সহজ, এর চাহিদা অনেক বেশি, শিখতেও তুলনামূলকভাবে সোজা, আর শেখার জন্য প্রচুর রিসোর্স অনলাইনে পাওয়া যায়। পাইথনের বেসিক মানে ভেরিয়েবল, লুপ, ফাংশন এগুলো শেখার পর ফোকাস করতে হবে দুটো খুব জরুরি লাইব্রেরির উপর। লাইব্রেরি মানে হলো কিছু রেডিমেড কোড যা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। এর মধ্যে একটা হলো নামপাই, যেটা সব ধরনের সংখ্যা বা নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য কাজে লাগে। আর আরেকটা হলো প্যান্ডাস, ডেটা ক্লিনিং আর প্রি প্রসেসিংয়ের জন্য। এটাকে ডেটা সায়েন্টিস্টদের সবচেয়ে বড় হাতিয়ার বলা চলে। এখানে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, ডেটা সায়েন্স কিন্তু একটা প্র্যাকটিক্যাল স্কিল। তাই গণিতের ফর্মুলাগুলো বোর্ডের পরীক্ষার মতো মুখস্থ করার কোনো দরকার নেই। আসল লক্ষ্য হল প্রত্যেকটা ফর্মুলার পেছনের লজিক বা মূল ধারণাটা ঠিকমতো বোঝা। এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো গণিতের বিষয়টাকে ভাগ করে দিয়েছে। দেখুন, স্ট্যাটিস্টিক্সের মিন, মিডিয়ান, মোড এগুলো দিয়ে আমরা ডেটার চরিত্রটা বুঝি। প্রবাবিলিটি বা সম্ভাবনা আমাদের কোনো কিছু প্রেডিক্ট করতে সাহায্য করে। লিনিয়ার অ্যালজেব্রার ভেক্টর আর ম্যাট্রিক্স হল মেশিন লার্নিং মডেলের একদম মূল ভিত্তি। আর ক্যালকুলাস কাজে লাগে মডেলগুলোকে আরও ভালো বা অপটিমাইজ করার জন্য। মানে জাস্ট এই টপিকগুলোর ওপর ফোকাস করলেই কিন্তু কাজ অনেকটাই এগিয়ে যাবে। তো আমাদের ফাউন্ডেশন তো তৈরি, চলুন এবার দেখি এই ভিত্তির ওপর দাঁড়িয়ে কিভাবে সাধারণ ডেটাকে মূল্যবান তথ্যে বা ইনসাইটে পরিণত করা যায়। ডেটা ভিজুয়ালাইজেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, কারণ হাজার হাজার লাইনের ডেটা দেখে যা বোঝা যায় না, একটা চার্ট বা গ্রাফ সেটা এক নিমেষে বুঝিয়ে দিতে পারে। এর মাধ্যমে ডেটার ভেতরের প্যাটার্নগুলো খুব সহজে খুঁজে বের করা যায়, আর টিমের অন্য সবার কাছে নিজের কাজটা প্রেজেন্ট করাও সহজ হয়। পাইথনের জন্য ম্যাটপ্লটলিব আর সিবর্ন এই দুটো লাইব্রেরি দারুণ কাজের। আর যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চান তাদের জন্য পাওয়ার বিআই বা ট্যাবলোর মতো টুলসও কিন্তু শিখে রাখা ভালো। এবার আসি কিছু বহুল প্রচলিত শব্দে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। সোজা কথায় এটা হলো মেশিনকে এমনভাবে ট্রেনিং দেওয়া যাতে তারা মানুষের মতো বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে। যেমন আমরা কথা বললে সেটাকে টেক্সটে কনভার্ট করা। আর মেশিন লার্নিং বা এমএল হলো এই এআইরই একটা অংশ। এখানে মজার ব্যাপারটা হলো মেশিনকে প্রতিটা কাজের জন্য আলাদা করে প্রোগ্রাম করা হয় না, বরং অ্যালগরিদমগুলো নিজেরাই ডেটা থেকে শিখে নেয় এবং তার উপর ভিত্তি করে প্রেডিকশন করে। মেশিন লার্নিংকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সুপারভাইজড লার্নিং, যেখানে আমরা মেশিনকে লেবেল করা ডেটা দিই,
মানে ডেটার সাথে তার উত্তরটাও বলে দিই, আর মেশিন সেই ডেটা থেকে শেখে। আরেকটা হলো আনসুপারভাইজড লার্নিং। এখানে মেশিনকে শুধু ডেটা দেওয়া হয়, কোনো উত্তর নয়। মেশিন নিজেই সেই ডেটার ভেতর থেকে কোনো লুকানো প্যাটার্ন বা গ্রুপ খুঁজে বের করে, যেটাকে ক্লাস্টারিং বলা হয়। বেশ, আমরা তো অনেক দূরে এগিয়ে এসেছি। এবার চলুন দেখি 2026 সালের ডেটা সায়েন্টিস্টের জন্য আর কি কি অ্যাডভান্সড স্কিলস থাকা দরকার, যা বড় বড় কোম্পানিগুলো এখন খুঁজছে। একজন ডেটা সায়েন্টিস্টের টুলবক্সে আরও কিছু জরুরি জিনিস থাকা চাই, যেমন এসকিউএল। কোম্পানির ডেটাবেস থেকে সরাসরি ডেটা বের করে আনার জন্য এটা জানতেই হবে। তারপর আছে গেট আর গিটহাব, নিজের কোড ম্যানেজ করার জন্য এবং টিমের সাথে কাজ করার জন্য এটা এখন মাস্ট। আর হ্যাঁ, সাইকিট-লার্ন, পাইথনে মেশিন লার্নিং মডেল বানানোর জন্য এর কোনো বিকল্প নেই। এরপর আসছে ডিপ লার্নিং। এটা মেশিন লার্নিংয়েরই একটা অ্যাডভান্সড শাখা। এখানে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যা অনেকটা আমাদের মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। আর এই টেকনোলজি ব্যবহার করেই কিন্তু খুব জটিল সব সমস্যা সমাধান করা হচ্ছে। এআইয়ের ভেতরেও কিন্তু অনেক স্পেশালাইজেশনের সুযোগ আছে, যেমন আজকাল খুব চলছে জেনারেটিভ এআই। তারপর আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি, কম্পিউটার ভিশন, এরকম আরও অনেক কিছু। পরামর্শ থাকবে, ক্যারিয়ারের পরের দিকে কোনো একটা বিষয়ে স্পেশালাইজ করার আগে সবগুলোর ব্যাপারে একটু বেসিক ধারণা নিয়ে রাখা ভালো। তো সব টেকনিক্যাল স্কিল তো শেখা হলো, কিন্তু এগুলোকে কাজে লাগিয়ে একটা সফল ক্যারিয়ার কিভাবে গড়া যায়, চলুন এবার সেই স্ট্র্যাটেজি নিয়েই কথা বলা যাক। সফল ক্যারিয়ারের জন্য 3টে জিনিস খুব জরুরি। 1. প্রজেক্ট তৈরি করা এবং সেটাকে ডিপ্লয় করা। যা শিখলেন সেটা দিয়ে কিছু একটা বানাতে হবে। প্রজেক্টের আইডিয়ার জন্য ক্যাগেল একটা অসাধারণ জায়গা। আর নিজের কাজ সবার সামনে তুলে ধরার জন্য স্ট্রিমলাইট বা হাগিং ফেসের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যায়। 2. যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ফোকাস করা, যেমন ফিন্যান্স বা হেলথ কেয়ার। এতে লম্বা সময়ে অনেক সুবিধা পাওয়া যায়। আর 3. নতুনদের জন্য ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম বা ডিএস-এর বেসিক জানা থাকলে কিছু কোম্পানিতে এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। এখন মনে হতে পারে, এত কিছু শিখতে কতদিন লাগবে? দেখুন, যদি প্রতিদিন 3-4 ঘন্টার সময় দেওয়া যায়, তাহলে মোটামুটি 4 থেকে 6 মাসের মধ্যেই এই পুরো রোডম্যাপটা কভার করা সম্ভব। অর্থাৎ ডেডিকেশন থাকলে লক্ষ্যটা কিন্তু একদমই অর্জনযোগ্য। তো পুরো রোডম্যাপটা তো এখন চোখের সামনে। এখন ভাবার বিষয় হলো, এই জ্ঞান কাজে লাগিয়ে প্রথম কোন সমস্যাটা সমাধান করা যায়।